দেখো ভাইয়া, ওই যে আমাদের যে আয়নীকরণ যে শক্তি, এটার সংজ্ঞা কি ছিল? সংজ্ঞা ছিল হইতেছে গ্যাসীয় অবস্থায়। তো কি বললাম প্রথমে হইতেছে গ্যাসীয় অবস্থায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন অবস্থা, এটা কিন্তু বুঝতে হবে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল গ্যাসীয় পরমাণু থেকে এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় সেটাকে কি বলি? আয়নীকরণ শক্তি। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, আয়নীকরণ শক্তির সংজ্ঞাতে দেওয়া আছে, ঠিক আছে? তো কি বলছি আবার দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল গ্যাসীয় পরমাণু থেকে এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় সেটাকে কি বলে? সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তো এখানে কি বলছে দেখো, এই যে বিক্রিয়াটা দেখো, এই যে দেখো সে কী করছে, এই যে গ্যাসীয় অবস্থায় এক মোল সে কী করছে, ইলেকট্রন দান করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তো এটা কি বলে? বিক্রিয়াটির সংগঠনের নিচের কোনটি প্রয়োজন? এটা হইতেছে তোমার আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি বোঝা গেল? আচ্ছা, আমরা একই সাথে আবার দেখে নেই, এই যে ইলেকট্রন আসক্তি, এই যেখানে দেওয়া আছে ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা হইতেছে কি? গ্যাসীয় অবস্থা। এটাও কি? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল গ্যাসীয় পরমাণুতে এক মূল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মূল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় সেটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। এই যে আয়নীকরণ শক্তিতে ধনাত্মক আয়নে পরিণত হয় আর ইলেকট্রন আসক্তিতে তোমার নেগেটিভ আয়নে পরিণত হয়, ঠিক আছে? এরপর দেখো, তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হইতেছে সমযোজী বন্ধনে। কি বন্ধনে? তড়িৎ ঋণাত্মকতা কি হবে? কোন বন্ধনে থাকবে? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলে? সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে আমাদের যে সৃজনশীলে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? এমসিকিউতে আমরা এতটুকুই রাখি। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, পরবর্তী প্রশ্নে কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি হয়? দেখো, আমরা যে গত ক্লাসে আমরা যেটা চার্ট দেখাইছিলাম, বলছিলাম যে দেখো, এই যে দেখো আয়নীকরণ শক্তি, এই উপরের যে তোমার কয়টা আছে, তোমার এতটুকু হইতেছে পর্যায়ের বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, আর পর্যায়ের গ্রুপ থেকে উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পায়। আর বাকি যে এই যে সবগুলা, এগুলা কি তোমার বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, ঠিক আছে? তো এটার মধ্যে দেখো, এই যে আয়নীকরণ শক্তি কি হবে ভাইয়া? বাম থেকে ডানে গেলে বাড়ে, আবার উপর থেকে নিচে গেলে কমে, তাই না? ইলেকট্রন শক্তিও সেম, তড়িৎ ঋণাত্মকতাও কি সেম, ঠিক আছে? তো আমাদের প্রশ্ন এখন কি বলছে দেখো, বলছে যে কোন মৌলটির আয়নীকরণ শক্তিটা বেশি? তাহলে দেখো ভাইয়া, যে সোডিয়াম, এই যে সোডিয়ামের পর্যায় কত? পর্যায় হইতেছে তোমার 3, গ্রুপ কত? গ্রুপ হইতেছে 1, তাই না? এরপর দেখো পটাশিয়ামের পর্যায় কত ভাইয়া? পর্যায় হইতেছে লিনাকে 4 নম্বর পর্যায়। এরপর গ্রুপ হইতেছে কত? গ্রুপ হইতেছে 1। এরপর দেখো ক্যালসিয়ামের পর্যায় কত? পর্যায় হইতেছে 4, গ্রুপ কত? গ্রুপ হইতেছে তোমার 2। এরপরে কে আছে? এরপরে আছে হইতেছে তোমার ম্যাগনেসিয়ামের পর্যায় কত? পর্যায় হইতেছে 3, গ্রুপ কত? গ্রুপ হইতেছে 2। এখন দেখো, আমার এই যে পর্যায় 3, পর্যায় 4, তাইলে আকার বড় কার ভাইয়া? পারমাণবিক ব্যাসার্ধ কার বড়? পারমাণবিক ব্যাসার্ধ বড় হইতেছে এই যেগুলার। তাইলে কি হবে? তাদের আয়নীকরণের শক্তিটা কি হবে? কম হবে, তাই না? এরপরে দেখো, তোমার যে সোডিয়াম পর্যায় 3 আর ম্যাগনেসিয়াম পর্যায় 3, এই দুইটার হইতেছে পারমাণবিক ব্যাসার্ধটা কি? কম, তাই না? আমি যে পারমাণবিক যে ব্যাসার্ধ বলতেছি, কেন বলতেছি দেখো, পারমাণবিক ব্যাসার্ধ তোমাদের বই তো দেওয়া আছে এটা, তাই না? পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কি হবে? কমবে। পারমাণবিক ব্যাসার্ধ মান যদি কমে, তাহলে আয়নীকরণ শক্তির মান কি হবে? বাড়বে, তাই না? তো দেখো, এই যে এইগুলো হচ্ছে পর্যায় 4, পর্যায় 3-এর চেয়ে পর্যায় 4-এর কি হবে? পারমাণবিক ব্যাসার্ধটা বড় হবে, এ কারণে তাদের কি হবে? আয়নীকরণ শক্তির মানটা কি হবে? কম হবে, তাই না? ব্যস্তানুপাতিক যেহেতু। এরপরে দেখো, এই দুইটা হইতেছে তারা একই পর্যায়ের মধ্যে আছে। তো এখন আমাকে দেখতে হবে এই দুইটার মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ মানটা কম। যার কম হবে তারই কি হবে? আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে। বোঝা গেল? তাহলে দেখো, এখানে এটা হইতেছে গ্রুপ 1, এটা হইতেছে গ্রুপ 2। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধের মান কি হয়? কম হয়। তাহলে বামে কি আছে? সোডিয়াম আছে, তাই না? তাহলে সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের কি পারমাণবিক ব্যাসার্ধটা কম, তাহলে এটার কি হবে? তোমার আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে। আনসার কোনটা হবে তাহলে? ম্যাগনেসিয়াম। আনসার কোনটা হবে?
আনসার হবে তোমার ম্যাগনেসিয়াম। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম? সেমভাবে বা যদি পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে ইলেকট্রন আসক্তি কমবে, আর পারমাণবিক ব্যাসার্ধের মান যদি কমে তাহলে ইলেকট্রন আসক্তির মান কী হবে? বাড়বে। ঠিক আছে, তাহলে দেখো যে ম্যাগনেসিয়াম সেমগুলো এভাবে আমরা করবো। তাহলে পর্যায়ে দেখো ম্যাগনেসিয়াম পর্যায়ে কত? পর্যায়ে হইতেছে তোমার 3। গ্রুপ কত? গ্রুপ হইতেছে 2। সিলিকনের পর্যায়ে কত? সিলিকনের পর্যায়ে কত? সিলিকনের পর্যায়ে মনে হয় 3। হ্যাঁ 3, ঠিকই আছে। এরপরে গ্রুপ কত? সিলিকন, তাই না? কাকা শীঘ্রই জিনিয়াস স্যার। আচ্ছা তাহলে 14 হবে। সিলিকনের গ্রুপ কত? 14। এরপরে দেখো কে আছে? ফসফরাস। ফসফরাসের গ্রুপ কত? পর্যায় কত? ফসফরাসের পর্যায় হইতেছে 3। এরপরে গ্রুপ কত? এই দেখো যে তোমার নাগপুর এসে অ্যান্টিমনি বিস্মিত, নাগপুর, তার মানে কি গ্রুপ হইতেছে 15। এরপরে কে আছে দেখো? এরপরে আছে তোমার সালফার। সালফারের পর্যায় কত? সালফারের পর্যায় হইতেছে 3। গ্রুপ কত? ওই যে ও এস সিতে বলে, তাই না? তাহলে গ্রুপ কত হবে? গ্রুপ হবে তোমার 16। তাহলে দেখো এখন দেখো আমরা কীভাবে বের করতে পারি। আমাকে পারমাণবিক ব্যাসার্ধ আগে বের করি আমরা। দেখো এটা হচ্ছে পর্যায় 3, পর্যায় 3 তাহলে সবগুলো কি একই পর্যায়ে, তাই না? সবগুলো হচ্ছে পর্যায় 3। এখন আমাকে দেখতে হবে কে বামে আছে কে ডানে আছে। এটা 2 নম্বর, এটা 14, এটা 15, এটা 16। তাহলে সবার বামে কে আছে? সবার বামে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে কি হবে? তার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম হবে। ঠিক আছে, কারণ সবার বামে আছে, তার মানে কি তার পারমাণবিক ব্যাসার্ধটা কি সবচেয়ে বেশি, তার মানে কি তার ইলেকট্রন আসক্তি মানটা কম। তো আমাকে দেখি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কার? এটা 14, 15, 16। সবার ডানে আছে কে? সবার ডানে আছে তোমার সালফার। তাহলে এটা কি হবে? ইলেকট্রন শক্তি মান সবচেয়ে বেশি হবে। আগে প্রশ্ন কি বলছে? কোন মৌলটির ইলেকট্রন শক্তি কম? ম্যাগনেসিয়াম। আর যদি বলতো বেশি, তাইলে বেশি বললে কোনটা হবে? বেশি বললে হবে সালফার। বেশি বললে হবে সালফার। বোঝা গেল? আচ্ছা, এরপরে প্রশ্নটা কি বলছে? হ্যালোজেন গ্রুপের সদস্যদের মধ্যে নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? এখন হ্যালোজেনের মধ্যে কে কে আছে ভাইয়া? আমরা সাধারণত জানি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তারা হইতেছে গ্রুপ কত? 17 এর মৌলকে আমরা কি বলি? হ্যালোজেন বলি। এখন দেখো আমরা কি জানি, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধের মানটা কি হয়? বাড়ে। তো যেহেতু পারমাণবিক ব্যাসার্ধের মানটা যদি বাড়তেছে তাহলে আয়নীকরণ শক্তি কি হবে? কমবে। কমবে, তাই না? তাহলে দেখো কি বলছে, হ্যালোজেন গ্রুপের সদস্যদের মধ্যে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি কোনটা? এই যে ফ্লুরিনের। কারণ কেন? কারণ ফ্লুরিনের পারমাণবিক ব্যাসার্ধটা সবচেয়ে কম, এ কারণে তার আয়নীকরণ শক্তির মানটা কি হবে? বেশি হবে। আর আয়োডিনের পারমাণবিক ব্যাসার্ধটা সবচেয়ে বেশি, এ কারণে তার কি হবে? আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে কম হবে। তাহলে আনসার কোনটা ভাই? এখানে প্রশ্ন হবে আমাদের ফ্লুরিন। এটা হবে আমাদের আনসার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ভৌত অবস্থা শর্ত কি? এই যে আমি কিন্তু বলছিলাম গ্যাসীয় অবস্থা হইতে হবে, তাই না? এই যে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। ইলেকট্রন শক্তির ক্ষেত্রে তোমার গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। এরপরে প্রশ্ন দেখো কি বলছে? বলছে যে নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি কম? তো আমরা দেখি সেমভাবে বেরিলিয়াম। বেরিলিয়ামের পর্যায়ে কত? বেরিলিয়ামের পর্যায়ে হইতেছে 2 নাকি? হ্যাঁ, বেরিলিয়ামের পর্যায়ে হইতেছে 2। এরপরে গ্রুপ কত? ওই দেখো ওই যে বেরিলিয়াম, বিরিয়ানি, মুগলাই। তাহলে বেরিলিয়াম গ্রুপ কত হবে? 2 হবে। এরপর দেখো রেডিয়াম। রেডিয়ামের ক্ষেত্রে তার পর্যায় কত? রেডিয়াম ক্ষেত্রে দেখো ওই যে বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই যে রেডিয়াম। বেরিলিয়ামের পর্যায় হইতেছে 2, ম্যাগনেসিয়াম 3, ক্যালসিয়াম হইতেছে 4, স্ট্রনসিয়াম হইতেছে 5, বেরিয়াম হইতেছে 6, রেডিয়াম হইতেছে 7। তাহলে পর্যায় কত ভাইয়া? পর্যায় হইতেছে 7। গ্রুপ কত হবে? গ্রুপ তো 2, গ্রুপ হবে 2। এরপর দেখো এসআর দিছে। এসআর মানে কি? এই যে স্ট্রনসিয়াম। স্ট্রনসিয়াম, তাহলে দেখো তার পর্যায় কত? পর্যায় হইতেছে তোমার কত? 5। আর গ্রুপ কত? গ্রুপ তো 2। এরপরে কি আছে? ম্যাগনেসিয়াম। ও একই গ্রুপের দিছে, তাই না? তাহলে ম্যাগনেসিয়ামের পর্যায় কত ভাইয়া? পর্যায় হইতেছে 3। আর গ্রুপ কত? গ্রুপ তো সেম 2। তাহলে দেখো একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধটা বাড়ে, তার মানে কি ইলেকট্রন শক্তি মান কমবে। তাহলে দেখো সবচাইতে কম বলছে, সবচাইতে
কম কার? সবচেয়ে কম হইতেছে রেডিয়ামের, কারণ তার কি ব্যাসার্ধটা সবচেয়ে বেশি, তার ব্যাসার্ধটা সবচেয়ে বেশি, তাহলে কি হবে তারটা ইলেকট্রন শক্তির মান কি হবে সবচেয়ে কম হবে। আর যদি ওখানে যদি প্রশ্ন বলতো নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার, তাহলে কোনটা হইতো? তাহলে হয়তো তোমার এই যে বেরিলিয়াম, কারণ বেরিলিয়াম কি সবার উপরে আছে, বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধটা কি সবচেয়ে কম, এ কারণে তার কি হবে ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলে? এই দেখো আমি যে তোমাদের প্রথম দিকে আমি বলছিলাম যে তড়িৎ ঋণাত্মকতা কি বলছিলাম, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেই যে ক্ষমতাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। ঠিক আছে, তাহলে সমযোজী বন্ধন শেয়ারকৃত ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলে? এটা হবে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন শক্তি আমরা জানি, আয়নীকরণ শক্তি জানি, পোলারিটি নিয়ে তোমাদের মানে আরেকটা অধ্যায়ে মনে আলোচনা করা আছে, এটা কোন অধ্যায়ে যেন পদার্থের গঠনে মনে আলোচনা করা আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, কোনটির তড়িৎ ঋণাত্মকতা কম? দেখো যার পারমাণবিক ব্যাসার্ধ মান কম হবে তার তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? কম হবে। আমরা এভাবে কিন্তু সলভ করতে পারি এমসিকিউর ক্ষেত্রে। দেখো যে ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাসের পর্যায়ে কি হতো? পর্যায় কত? পর্যায় হইতেছে তোমার 3। আর গ্রুপের ক্ষেত্রে কত হবে? নাগপুর, এটা কত? তাহলে 15 নম্বর গ্রুপ। এরপরে দেখো সালফার, সালফারের পর্যায় কত? পর্যায় হইতেছে 3। আর গ্রুপ যদি বলি ওই যে অক্সিজেন সালফার, তাহলে কত হবে? গ্রুপ হবে 16। এরপর দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়াম তো জানি পর্যায় হইতেছে 3 আর গ্রুপ তো 2, এটা তো আমরা জানি যে বিরিয়ানি মুগলাই। এরপর দেখো তোমার কি আছে, এরপর আছে সোডিয়াম, সোডিয়ামের পর্যায় কত? পর্যায় হইতেছে 3 আর গ্রুপ কত? গ্রুপ হইতেছে 1। তাহলে দেখো একই পর্যায়, পর্যায় 3, পর্যায় 3, পর্যায় 3, পর্যায় 3, একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধের মান কমে, তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? বাড়বে। ঠিক আছে, তাহলে দেখো এখানে সবার ডানে কে আছে? সবার ডানে যে আছে, সবার ডানে 15, 16, 2, 1, তাহলে দেখো এই যে 16 এটা হইতেছে সবার ডানে আছে, তাই না? তার মানে কি তার পারমাণবিক ব্যাসার্ধটা কি সবচেয়ে কম, তাহলে তার তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? সবচেয়ে বেশি হবে। আমাকে তো বেশি বলা নাই, আমাকে বলছে সবচেয়ে কম কার। তাহলে আমাকে দেখতে হবে সবচেয়ে বামে কে আছে? সবচেয়ে বামে আছে এই যে সোডিয়াম, সোডিয়াম সবচেয়ে বামে আছে, তাই না? তাহলে তার কি হবে? তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম হবে এবং পারমাণবিক ব্যাসার্ধ কি সবচেয়ে বেশি তার বড়, তাহলে এটা হবে আনসার। এরপর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কোন সক্রিয়তা ক্রমটি সঠিক? আচ্ছা, তো প্রথম এমসিকিউ দেখি আমরা। সিলিকনের ক্ষেত্রে কি বলছে দেখো, সিলিকনের পর্যায় কত? পর্যায় হইতেছে সিলিকন 3 নম্বর পর্যায়। হ্যাঁ, এরপরে গ্রুপের যদি বলি, কাকা শীঘ্রই জিনিয়াস স্যার পাবে, এই গ্রুপ হইতেছে তোমার কত? 14। এরপরে দেখো অ্যালুমিনিয়ামের যদি বলি, অ্যালুমিনিয়ামের পর্যায় কত? পর্যায় হইতেছে 3। আর গ্রুপ যদি বলি, গ্রুপ হইতেছে বুরন আলী গেল ইন্ডিয়াতে, এই যে 12। এরপরে দেখো কি আছে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পর্যায় কত ভাইয়া? পর্যায় হইতেছে 3 আর গ্রুপ হইতেছে 2, বিরিয়ানি মুগলাই। এরপরে কি আছে দেখো, এরপরে আছে সোডিয়াম, সোডিয়াম কত? পর্যায় কত? পর্যায় হইতেছে 3 আর গ্রুপ কত? গ্রুপ হইতেছে 1, তাই না? তো দেখো আমাদের সবগুলো কি একই পর্যায়ে না? এই তো পর্যায় 3, পর্যায় 3, পর্যায় 3, পর্যায় 3, তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধের মানটা কি হয়? কমে। তার পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে আয়নীকরণ শক্তির মান কি হবে? বাড়বে, সোজা কথা। তাহলে আমাকে দেখতে হবে সবার বামে কে আছে? সবার বামে আছে সোডিয়াম, তাহলে সোডিয়াম এটা সবচেয়ে বেশি হবে, সোডিয়াম এটা সবচেয়ে বেশি হবে, দিলাম। আচ্ছা, এরপরে দেখো এটা কিন্তু আমি পারমাণবিক ব্যাসার্ধ বলতেছি, ঠিক আছে? এরপরে দেখো এরপরে কে আছে? এরপর গ্রুপ 2 মানে কি? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের আর একটু কম। এরপর দেখো কে আছে? 12, 14, তাহলে 12টা হবে, এই যে 12। এরপর আছে হইতেছে 12, তাহলে এখানে দিলাম কত? অ্যালুমিনিয়াম দিলাম। এরপরে কে আছে? এই যে সিলিকন, এই যে সিলিকন, তাহলে এখানে কি হবে? সিলিকন। এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, তাহলে উল্টা হবে না আয়নীকরণ শক্তি। তাহলে দেখো কে আগে আসবে? আগে আসবে হইতেছে সিলিকন, এরপরে আসবে হইতেছে অ্যালুমিনিয়াম, এরপরে আসবে হইতেছে ম্যাগনেসিয়াম,
এরপরে আসে হইতেছে সোডিয়াম। আশা করি তোমরা বুঝতে পারছো কেন উল্টা করলাম, কারণ কি পারমাণবিক ব্যাসার্ধর মান যার বেশি তার আয়নীকরণ শক্তির মান তত কম, যার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম তার আয়নীকরণ শক্তি কী হবে, সবচেয়ে বেশি হবে। এই যেটা দেখো সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই দেখো আমাদের ক নম্বর প্রশ্নটাই কিন্তু মিলে গেছে, অপশনটা কিন্তু মিলে গেছে, ক নম্বর অপশনটাই। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো, সবগুলো ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি। তো তোমাদের একটা প্র্যাকটিস দিছি, এটা বাসায় বসে বসে করবা। এ বি সি ডি 4টা মৌল আছে, পারমাণবিক সংখ্যা যথাক্রমে 15, 16, 17, 18। আচ্ছা মৌলগুলো দেখো একটু চিন্তা করতো ভাইয়া, এই যে এ মৌলটা 15 মানে কি, 15 মানে হইতেছে কোনটা বলো তো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। এই যে ফসফরাস হইতেছে এ মৌলটা হচ্ছে ফসফরাস। বি মৌল কত বলছে 16 মানে কি ভাইয়া, সালফার। এরপরে সি মৌল কত বলছে 17 বলছে, 17 মানে কি, ক্লোরিন। ডি মৌল 18 বলছে, 18 মানে কি, 18 মানে হইতেছে আর্গন। ঠিক আছে, এখন তোমরা দেখবা এগুলা পর্যায় বের করবা, আবার গ্রুপ বের করবা, বের করে কার আয়নীকরণ শক্তির মান বেশি বা কম, ইলেকট্রন শক্তির মান কার বেশি বা কম সেটা বের করবা তোমরা। ঠিক আছে, আনসার তো দেওয়া আছে, যে গহ নম্বর বলছে, কেন গহ নম্বর হইলো এটা তোমরা দেখবা একটু। আচ্ছা এখানে টাইপের নাম দেওয়া নাই, সমস্যা নেই, আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। কোন মৌলদ্বয় হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে? হ্যালোজেন গ্রুপ, এই যে গ্রুপ 17, গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন। কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন গ্রুপ, তাই না? তো দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম না, সোডিয়াম ম্যাগনেসিয়াম তো তোমার যে ধাতুর মধ্যে পড়ে। এবারে ফ্লোরিন ক্লোরিন, এই দেখো খ নম্বরে কিন্তু ফ্লোরিন আর ক্লোরিন দেওয়া আছে, এটা হবে প্রশ্ন আনসার। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে ক্ষার ধাতুসমূহের বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি থাকে? এই তো ক্ষার ধাতুসমূহ মানে কি ভাইয়া, এটা হচ্ছে তোমার গ্রুপ 1, গ্রুপ 1-এর মৌল। গ্রুপ 1-এর মধ্যে কে কে আছে, হাই, লি, না, কে, রুবিনা, সাজাবে, ফ্রান্সে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো আছে। দেখো প্রত্যেকটার দেখো শেষে কি আছে, একটা করে ইলেকট্রন আছে, যে 1s1, এখানে দেখবা যে 2s1, এখানে দেখবা যে 3s1, এখানে দেখবা যে 4s1, এখানে দেখবা যে 5s1, এখানে দেখবা 6s1, এখানে দেখবা 7s1। মানে কি তার একটা ইলেকট্রন আছে। তারপরে লিথিয়ামের 2 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, মানে বহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে। সোডিয়ামের 3 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। পটাশিয়ামের 4 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। রুবিডিয়ামের 5 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। সিজিয়ামের 6 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। ফ্রান্সিয়ামের 7 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, মানে তাদের যে বহিস্থ স্তর আছে সবগুলোতে কি থাকবে, একটা করে ইলেকট্রন থাকবে। আর যে মৃৎক্ষার ধাতু আছে না, গ্রুপ 2, এখানে তাদের বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা করে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তো এখানে কয়টা করে ইলেকট্রন থাকবে ভাইয়া, এখানে হবে তোমার আনসারটা কোনটা হবে, আনসার হবে তোমার এই যে ক নম্বর। আর যদি বলে এই যে 2টা করে কার থাকে হইতেছে তোমার গ্রুপ 2 মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোনটি মুদ্রা ধাতু? নিচের কোনটা মুদ্রা ধাতু? দেখো এই যে গ্রুপ 11 আছে না, এই যে গ্রুপ 11কে বলা হয় মুদ্রা ধাতু। এখন গ্রুপ 11-এর মধ্যে কে কে আছে, কপার, আর্জেন্টাম, ঠিক আছে, বা সিলভার। এরপর আছে অরাম বা গোল্ড। তার এটা মানে কি, এটা মানে তোমার তামা। এটা মানে কি, এই যে রূপা, সিলভার মানে রূপা, আপনারা তো সবাই জানো। তারপরে গোল্ড মানে কি, সোনা। তো এইগুলা কি মুদ্রা না, আদিকালে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, এখানে গ্রুপ 11কে কি বলা হয়, মুদ্রা ধাতু। ঠিক আছে, আচ্ছা এরপর যে তোমাদের যে গ্রুপ 12 আছে, গ্রুপ 12 এটাকে বলা হয় কি, ভারী ধাতু। এটাকে বলা হয় ভারী। এটার মধ্যে কে কে আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। ঠিক আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি হইতেছে তোমার ভারী ধাতুর মধ্যে পড়ে। তাদের প্রশ্ন কি বলছে, কোনটি মুদ্রা ধাতু? কোনটা আছে দেখো, অরাম। এই দেখো গহ নম্বরে দেখো এই যে সোনা দেওয়া আছে, অরাম। আনসার কোনটা হবে, আনসার হবে তোমার এইটা। এর পরে প্রশ্ন দেখো কি বলছে, অবস্থান্তর মৌল কোনটি? দেখো ভাই আমি তোমাদের কিন্তু গত ক্লাসে মনে বলছিলাম, এই যে অবস্থান্তর মৌল, এই যে মাঝের যে ইলেকট্রন, এই যে মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। কিন্তু এখানে যে সবাই যে অবস্থান্তর মৌল এটা কিন্তু না। ঠিক আছে, এখানে একটু খেয়াল আছে। এটার ব্যাখ্যা তোমাদের এই বইয়ে মনে সম্ভবত দেওয়া নাই,
তোমাদের বড় ক্লাসের যে বড় ভাইয়াদের বইয়ে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আমি কি বলছিলাম যে এই যে 3 থেকে এই যে 12 পর্যন্ত যতগুলো মৌল আছে সবগুলোকে বলা অবস্থান্তর মৌল। এখানে একটু ব্যতিক্রম আছে ভাইয়া। এই যে অবস্থান্তর মৌল, এটা হওয়ার জন্য আমাদের যে ডি অরবিটালে ইলেকট্রন 1 থেকে 9 পর্যন্ত থাকা লাগে। ডি অরবিটালে ইলেকট্রন 1 থেকে 9 পর্যন্ত থাকা লাগে। এই যে এটা তোমার এই যে স্ক্যান্ডিয়াম এটার থাকে না, সাথে কার থাকে না, এই যে জিঙ্ক এটার থাকে না। এই দুইটা থেকে প্রশ্ন বেশি আসে, ঠিক আছে। এই দুইটা কি, তারা ডি ব্লকে থাকা সত্ত্বেও তারা কিন্তু অবস্থান্তর মৌল না। কেন না? কারণ তাদের ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে না। বুঝা গেল? জাস্ট একটু মনে রাখলেই এটা হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি স্ক্যান্ডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা তোমাদের যদি একটু দেখাই, স্ক্যান্ডিয়াম কত ভাইয়া? 21 না? 21। এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। ইলেকট্রন বিন্যাসটা কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এরপরে কী হবে? 3d 10 20 3d1, ঠিক আছে। এরপর দেখো আমি যদি বলি জিঙ্কের ক্ষেত্রে কত? 30। তার ইলেকট্রন বিন্যাসটা কী এরকম হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 দেখো 30টা কিন্তু হয়ে যায়। তাইলে এটা দেখো আমরা কি বলছিলাম যে অবস্থান্তর মৌল হতে হলে ডি 1 থেকে 9 ভিতরে থাকতে হবে। 1 থেকে 9 ভিতরে থাকতে হবে। তাহলে দেখো এ কারণে যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্কি তারা অবস্থান্তর মৌল না। তারা কিন্তু ঠিকই ডি ব্লকের মধ্যে আছে, কিন্তু তারা অবস্থান্তর মৌল না। তাহলে দেখো এই যে স্ক্যান্ডিয়াম এটা হবে না, জিঙ্ক এটা হবে না। ক্যালসিয়াম তো তোমার এই যে এস ব্লকের মধ্যে আছে। এই দেখো ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম, এই দুইটা কি? এই দুইটা এস ব্লক না? এই গ্রুপ 1 আর গ্রুপ 2 এস ব্লক না? দেখো এই যে ক্যালসিয়াম তো এস ব্লকের মধ্যে আছে, ঠিক আছে। আর দেখো গ নাম্বার দেখো এই যে আয়রন দেওয়া আছে। আয়রন দেখো তোমার ডি ব্লকের মধ্যে আছে। দেখো তাহলে ক্যালসিয়ামও হবে না, বাকি কে আছে? আয়রন আছে। এটা হবে আনসার। এখন দেখি তো আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি তো ডি 1 থেকে 9 ভিতরে থাকে কিনা। তো আয়রন কত ভাইয়া? আয়রন হতেছে তোমার 26। ইলেকট্রন বিন্যাস করলে কীরকম হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। দেখো এই যে ডিটা 1 থেকে 9 ভিতরে আছে কিনা? 6 তো অবশ্যই 1 থেকে 9 ভিতরে। এ কারণে এটা কি হবে? অবস্থান্তর মৌল হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটি দ্বিমৌল অণু তৈরি করে? মানে দুইটা মৌল আকার থাকে। মুদ্রা ধাতু দেখো, মুদ্রা ধাতুর মধ্যে কে আছে তোমার যে সিলভার আছে, গোল্ড আছে, এরপরে কি আছে? কপার আছে। তারা এককভাবে থাকে। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কে আছে? এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা কি? তারা এককভাবে থাকে। হ্যালোজেনের মধ্যে দেখো এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা কিন্তু এককভাবে থাকে না। তারা হচ্ছে F2 Cl2 Br2 I2 এরকম বলি। তার মানে কি? তারা দ্বিমৌল আকারে থাকে। তারা কিভাবে থাকে? তারা হচ্ছে দ্বিমৌল আকারে থাকে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার গ নম্বরটা। বুঝা গেল? যেমন ধরো আর যদি বলে আর কোনটা থাকে দ্বিমৌল আকারে? ও আচ্ছা, এখানে তোমাদের একটু এক্সট্রা জিনিস একটু বলি। মনে করো আর কোনটা থাকে ভাই? এই যে অক্সিজেন থাকে দ্বিমৌল আকারে, হাইড্রোজেন থাকে তোমার, এগুলো থাকে, এবং নাইট্রোজেন, এরও কি দ্বিমৌল আকারে থাকে, ঠিক আছে। তো একটা জিনিস যদি এক্সট্রা যদি জানতে চাও, এই যে ফসফরাস আছে না ভাইয়া, এই ফসফরাস কি থাকে? 4টা করে থাকে, P4 আকারে থাকে ফসফরাস। তারপরে যে সালফার আছে না, এটা S8 আকারে থাকে, 8টা সালফার থাকে একসাথে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা। চাইলে মনে রাখতে পারো, না চাইলে বাদ দাও, সমস্যা নেই। এই যে ফ্লুরিনটা, এই যে হ্যালোজেন গ্রুপ, আর এই 3টা মনে রাখলে হয়ে যাবে। এই 2টা যদি চাও মনে রাখতে পারো, না চাইলে মনে রাখার দরকার নাই। ফসফরাস 4টা করে থাকে আর সালফার 8টা করে থাকে, জাস্ট জানার জন্য একটু বললাম। এবারও কি বলছে দেখো, কোনটি এক পরমাণু গ্যাস? এই যে হাইড্রোজেন যে বললাম, হাইড্রোজেন কিন্তু H2 আকারে থাকে। গ্যাস যেহেতু বলছে, হাইড্রোজেন গ্যাস, আমরা H2 বলি। হিলিয়ামকে আমরা হিলিয়াম গ্যাসই বলি, ঠিক আছে। নাইট্রোজেন এই যে N2 আকারে থাকে। অক্সিজেন O2 আকারে থাকে। তো দেখো একটা আকারে কে থাকে? শুধুমাত্র হিলিয়ামে থাকে।
কারণ সে তো নিষ্ক্রিয় গ্যাস, তাই না? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, চুনের পানিতে ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কোনটির সাদা পদক্ষেপ পড়ে? হ্যাঁ, চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কোনটির পদক্ষেপ পড়ে ভাইয়া? ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে কঠিন পদার্থ। এই যে ক্যালসিয়াম কার্বনটা কি? এটা হচ্ছে কঠিন পদার্থ, এটা পদক্ষেপ পড়ে। ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের যে শামুক আছে না, এই যে শামুক, আমি একটা তোমাদের এমসিকিউ মনে এরকম দেখছিলাম, এর জন্য বললাম। মনে করো যে এই হতেছে কি একটা শামুক, একটা শামুক আঁকলাম। ঠিক আছে? এই শামুকের যে উপরের দিকে একটা শক্ত আবরণ আছে না, শামুকের উপরের দিকে একটা শক্ত আবরণ আছে না, এই শক্ত আবরণে কী থাকে? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থাকে। এর একটা প্রশ্ন পাইছিলাম। ঠিক আছে? নিচে লেখা রেখে একটা শামুক, তাহলে বোঝা খুবই কষ্ট। শামুক। এরপরে দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, নিচের কোনটি চুনের পানিকে ঘোলা করে? এই দেখো তুমি একটা জিনিস, এটা একটা মনে করো যে এইটা পাত্রের মধ্যে, এখানে কি আছে? চুন আছে। দেখবা যে তুমি কি করবা, তুমি যদি এটার উপরে যদি শ্বাস নেও, পানিটা ঘোলা হয়ে যাবে। কেন? কারণ তোমার থেকে এখানে কি যাইতেছে? কার্বন ডাইঅক্সাইড যাইতেছে। তাহলে দেখো ভাইয়া কি বললাম, নিচের কোনটি চুনের পানিকে ঘোলা করে? কার্বন ডাইঅক্সাইড। তো কিছু প্র্যাকটিস আছে। কি বলছে দেখো, মুদ্রা ধাতুসমূহ পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? এটা কিন্তু করাইছি। হ্যালোজেন শব্দের অর্থ কি? আচ্ছা, এটা একটু বলে দেই। হ্যালোজেন শব্দের অর্থ হইতেছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। সামুদ্রিক লবণ উৎপন্নকারী। আর যদি বলে চ্যালকোজেন মানে কি হয়? আকরিক উৎপন্নকারী, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। তাহলে আমাদের ভাইয়া এর মাধ্যমে আমাদের পর্যায় সারণী থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।